জিনিস আপনারা সবাই জানেন কিংবা অবগত, ভোটের আগে কিংবা নির্বাচনের আগে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার পার্টির দিকে বা দলের দিকে কিন্তু হাওয়া বয়। এই হাওয়া সেই হাওয়া নয় যে বাতাস, এই হাওয়া হচ্ছে মিডিয়া মারফত কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা গ্রামগঞ্জের চায়ের দোকানে একটা নির্দিষ্ট পার্টিকুলার দলকে নিয়ে প্রচুর লেভেলে আলোচনা হওয়া, যেই দলটার পাল্লা ভারী সেই দলটা। যেমনটা 2021 সালে বিজেপির দিকে ছিল, কিন্তু ফলাফল শূন্য। তো এখন প্রশ্ন হচ্ছে 2021-এর মতো 2026-এও কি বিজেপির দিকে এবারও হাওয়া বইছে? এবারও কি তাদের পাল্লা ভারী? উত্তরটা হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই কেনটার উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বিভিন্ন জিওপলিটিক্স এক্সপার্টরা এবং বিজেপি দলেরই অনেক মানীয় গুণীয় ব্যক্তি তারাই বলছে যে এভাবে বাংলায় আসা যায় না। এখন তারা কেন বলছে এসব কথা? এবং বিভিন্ন জিওপলিটিক্স এক্সপার্টরা তারা প্রেডিক্ট করতেছে যে তারা 2026-এ বিজেপি হয়তো নাও আসতে পারে, হয়তো। কিন্তু কেন? দেখুন, বিজেপি সরকার বর্তমান কেন্দ্রে রয়েছে, গোটা ভারতবর্ষকে বর্তমান তারাই চালাচ্ছে। তাদের কাছে টাকা পয়সা পাওয়ার অসম্ভব পরিমাণে রয়েছে, কিন্তু এত টাকা পয়সা পাওয়ার থাকার পরেও তারা কেন বাংলাকে হাতের ধরাশায়ীর মধ্যে আনতে পারতেছে না? দেখুন, 2014 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি নামে কোনো একটা দল, যে টিএমসির অথবা যেই দলটা শক্তিশালী সেই দলের যে একমাত্র হার্ডকোর শক্তিশালী বিরোধী দল হয়ে উঠতে পারে, এটা কিন্তু কেউ আইডিয়া কল্পনাও করতে পারে না। কিন্তু 2014 সালের ভোটের পর বিজেপি পশ্চিম বাংলায় প্রায় 16% প্লাস ভোট পায় এবং 2টি সিট পায়। এবং এরপর 2016 সালে 10% ভোট পায় এবং প্রায় প্রথমবারের মতো 3টি আসন পায়। এবং 2019 সালে সামাও এই দলটা হঠাৎ করে এত পরিমাণে পশ্চিমবাংলা থেকে সাপোর্ট পায় যে 40% প্লাস ভোট পায় এই বিজেপি দলটা এবং প্রায় 18টি সিট পায় পশ্চিমবাংলায়। এরপরে 2021 সালে হাওয়া তাদের দিকে ছিল, কিন্তু ফলাফল শূন্য বললে ভুল হবে, অনেকটাই আগায় ছিল, কিন্তু মেইন ফলাফল কিন্তু শূন্যই বলা চলে, কারণ তারা পশ্চিমবাংলায় সরকার গঠন করতে পারেনি। প্রায় 37% প্লাস ভোট পায়, প্রায় 77টা আসন পায় বিজেপি। এরপর 2024 সালে এই 18টা সিট থেকে কমে গিয়ে ডাউনফল হয় বিজেপি এবং 18টা থেকে 12টায় তাদের সিট নামে আসে। ভোট পার্সেন্টেজ প্রায় 39% প্লাস। কেন এই ডাউনফল? প্রশ্ন হচ্ছে, এই ডাউনফল কি এবার 2026-এও বিজেপি থাকবে, নাকি টিএমসিকে হারিয়ে এবার বাংলায় তারা রাজত্ব করবে? কোনটা? নমস্কার, আমি তপু সেন, আপনারা দেখছেন তপু সেন ইউটিউব চ্যানেল। প্রথমে বলে রাখি, আমি পার্টিকুলার ভাবে কোনো দলকে সাপোর্ট করে কিংবা কারো পক্ষপাতিত্ব করে এই ভিডিওটা বানাচ্ছি না। আমি একজন নিউট্রাল অডিয়েন্স, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন দর্শক হিসেবে বিভিন্ন রিসার্চ করে এই ভিডিওটা বানাচ্ছি। সো আপনি যদি কোনো একজন দলের পার্টিকুলার ভাবে কোনো একটা দলের সাপোর্টার কিংবা কোনো একটা দলকে সাপোর্ট করে থাকেন, সো আমি বলবো যে আপনার সাপোর্টটাকে একটু সাইডে রাখে একজন নিউট্রাল দর্শক হিসেবে, একজন নিউট্রাল ভাবে আমার ভিডিওটা দেখবেন। আশা করি লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আমার সাথে আপনারাও এগ্রি করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বিভিন্ন জিওপলিটিক্স এক্সপার্টরা তারা বলছে যে এবার বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসতে পারবে না, এবং তারা এগুলোর যে বিভিন্ন কারণ দেখাইছে এবং আমরা নিজেরাও রিসার্চ করে যে কারণগুলো দেখতে পাইছি সেই কারণগুলো এখানে তুলে ধরা হবে। বিজেপিকে নেগেটিভ ভাবে প্রকাশ করা কিংবা অ্যান্টি বিজেপি এরকম কোনো কিছু না। কি কি কারণে তারা আসতে পারবে না বিভিন্ন জিওপলিটিক্স এক্সপার্টরা যেটা প্রেডিক্ট করতেছে সেগুলো কিছু তুলে ধরবো। প্রথমে রাগ হইয়েন না, আমি জানি যারা বিজেপি সাপোর্ট রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে একটু রাগান্বিত হবেন, কিন্তু আমি বলবো আপনি একজন নিউট্রাল মানুষ হিসেবে, একজন সাধারণ দর্শক হিসেবে ভিডিওটি দেখেন এবং দেখেন আপনারা এগ্রি করতে পারেন কিনা আমার সাথে, তারপর না হয় রাগ হবেন। চলুন সেই পয়েন্টগুলো একটু ধরে ধরে বোঝা যায়। ফার্স্ট অফ অল, প্রথমে হচ্ছে টিএমসির যে ভাতা। আপনারা মানুন কিংবা না মানুন, এই ভাতার জন্য টিএমসি ভোটের মাঠে অনেকটা লাভ, তাদের অনেকটা লাভ হয়। এখন প্রশ্ন হচ্ছে কেমনে, কিভাবে? দেখেন, টিএমসি কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী এবং রিসেন্টলি অ্যানাউন্স করা ভোটের আগে আগে যুব সাথী, এই ভাতাগুলো দিয়ে থাকে। এবং রিসেন্টলি ভোটের আগে আগে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের সেই 1000 টাকাটাকে বৃদ্ধি করে 1500 টাকায় রূপ দিয়েছে। এখন কথা হচ্ছে, এই ভাতাটার জন্য তারা কিভাবে উপকৃত হয়? দেখুন, যারা গ্রামগঞ্জে দিন আনে দিন খায়, যারা মিডিল ক্লাস ফ্যামিলি, নিম্নবিত্ত ফ্যামিলি, মিডিল ক্লাস না, যারা নিম্নবিত্ত ফ্যামিলি,
তাদের কাছে এই ভাতাটা কিন্তু খুবই জরুরি এবং তারা এটাতে কিন্তু খুব উপকৃত হয়, আপনারা মানুন কিংবা না মানুন। সো মাস শেষে যখন ব্যাংকের মধ্যে তাদের এই ভাতার টাকাটা ঢুকে তারা কিন্তু খুবই উপকৃত হয় এবং দিন শেষে মাস শেষে তারা এটা রিয়েলাইজ করে, তাদের মনে হয় যে টিএমসি হয়তো তাদের কাছে ভালো এবং ভোটের মাঠে হয়তো তারাই ভোটটা হয়তো টিএমসিকে দেয়। এখন অপরদিকে বিজেপি সরকার বিভিন্নভাবে এটাকে ক্রিটিসাইজ করে। আপনি বলবেন কিভাবে? তারা কিন্তু এই যে ভাতা দেয় পশ্চিমবাংলায়, তারা কিন্তু বাইরে বলে যে রাজ্যটাকে ভাতা দিয়ে দিয়ে পুরো শেষ করে দেওয়া হচ্ছে। আবার ভোটের আগে আগে তারাই বলে যে লক্ষ্মী ভান্ডারটাকে তারা নাম চেঞ্জ করবে, তারা যদি সরকারে আসে তারা লক্ষ্মী ভান্ডারের নামটা চেঞ্জ করে অন্নপূর্ণা ভান্ডার রাখবে এবং 1500 টাকাটা বাড়িয়ে 3000 টাকা দেওয়া হবে। সো এভাবে কিন্তু মানুষ কনফিউজড হয়, কনফিউশনে আসে, তারা ভাবে যে এও তো দিচ্ছে, বর্তমান যে আছে এও তো দিচ্ছে। তারা কখনো ক্রিটিসাইজ করতেছে, আবার কখনো বলতেছে যে নাম চেঞ্জ করে দিয়ে আরো বাড়ায় দিবে। মানুষ কিন্তু কনফিউজড। এটা জিও পলিটিক্স এক্সপার্টদের প্রেডিক্ট। পয়েন্ট এক গেল। আপনি মানুন কিংবা না মানুন, এই ভাতার জন্য কিন্তু টিএমসি ভোটের মাঠে অনেকটাই লাভজনক হয়। এটা তাদের প্লাস পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, এটা আমার সাথে অনেকে একমত হবেন না, কিন্তু এটা সত্যি। বিজেপি কিন্তু একটা বহিরাগত দল, তারা কিন্তু পিওর বাঙালিয়ানা না। আর আমরা বাঙালিরা আর যাই হোক নিজেদের রুট কালচার এসব কিন্তু এখন পর্যন্ত ভুলে যায়নি এবং কেউই কোনো জাতি ভুলে না। সো আমরা যারা বাঙালি তারা কিন্তু আমাদের কাছে এই বাঙালিয়ানাটা একটা বড় ফ্যাক্টর, যেটা বিজেপি হয়তো রিয়েলাইজ করতে পারে না। কিন্তু দিন শেষে মমতা ব্যানার্জিকে কেউ ট্রোল করুক না করুক, বিভিন্নভাবে ক্রিটিসাইজ করুক, দিন শেষে মমতা ব্যানার্জি কিন্তু বাঙালি, তার মধ্যে সেই বাঙালিয়ানাটা রয়েছে। কিন্তু বিজেপির মধ্যে কি সেটা রয়েছে? উত্তর হচ্ছে না। কেন না? আপনি ফলো করবেন, ভ্যালেন্টাইন্স ডেতে পার্কের মধ্যে গিয়ে বলা হয় যে মাছ মাংস এসব খাওয়া যাবে না, পুজোর মধ্যে আমিষ ভোগ দেওয়া যাবে না। আর আমাদের বাঙালিয়ানার কালচার এগুলো কিন্তু ইফেক্ট ফেলে। বাঙালিরা পুজোতে আমিষ ভোগ দেয়, একই দিকে যেমন পুজো চলে তেমনি এদিকে কিন্তু কবজি ডুঙিয়ে মাংসও খায়। এইসব থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে কিন্তু প্রবলেম। হয়তো এটাও একটা কারণ। এগুলো কিন্তু বাঙালির ইমোশন থেকে বিজেপিকে ডিসকানেক্ট করে। এখন পয়েন্ট নাম্বার 3-তে যদি আসা হয়, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে এসআইআর। এখন আপনি বলবেন এসআইআর এ কি প্রবলেম? এসআইআর এ এটাই প্রবলেম যে ভারতের সন্তান, ভারতের নাগরিক যারা আসলেই ভারতের, তাদেরকে দিনকে দিন এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে, লাইনের মধ্যে দাঁড়িয়ে এই এসআইআরটি করতে হয়েছে। এবং আপনি হয়তোবা জানেন না, এই এসআইআর করার ফলে প্রায় 63 লাখ নাম বাদ হয়েছে। এখন আপনি বলবেন হ্যাঁ, তারা হয়তো ফ্রড ছিল, ভুয়ো ছিল, ভুয়ো আধার কার্ড ইউজ করতো, যার কারণে তাদের এরকম হয়েছে। হয়তোবা অনেকের এরকম হয়েছে, কিন্তু আপনি জানেন না অনেকের এমনটা হয়েছে যে এক মায়ের সন্তান, ভাই বোন, একজনের নাম এসআইআর আছে আর একজনের নাম নাই। এইভাবে অনেকে কিন্তু প্রচুর লেভেলে হয়রানি হয়েছে। আর এই এসআইআর এর বিপক্ষে মানে বিরুদ্ধে টিএমসি এবং সিপিএম দুজনে কিন্তু পশ্চিমবাংলায় এই এসআইআর এর বিরুদ্ধে ছিল। তারা বলেছিল যে ভোটের আগে এইসব কিছু করে আমাদের যারা ভোটার তাদের হয়তো আর নাম বাতিল করার চেষ্টা করতেছে বিজেপি। শুধুমাত্র একাই বিজেপি এই এসআইআর এর পক্ষে ছিল এবং অনেক নিউট্রালস অডিয়েন্স, অনেক সাধারণ জনগণ এই এসআইআর এর বিরুদ্ধে ছিল অনেক। সো যারা এটার বিরুদ্ধে ছিল তারা কিন্তু মনে হচ্ছে যে বিজেপিকে ভোটটা নাও দিতে পারে। এটা একটা কিন্তু পয়েন্ট। এবং আপনি শুনলে অবাক হবেন যে যারা এরকম হয়রানিতে ভুগতেছিল তাদের জন্য মমতা ব্যানার্জি প্রায় 50 জনকে নিয়ে দিল্লি পর্যন্ত গেছিলেন সুপ্রিম কোর্টে। আপনি যতই ওনাকে ট্রল করুন আর যাই করুন না কেন, সাধারণ জনগণ, গ্রামগঞ্জের জনগণ, তাদের কাছে কিন্তু এটা ইফেক্ট ফেলছে যে বাংলার জন্য মমতা ব্যানার্জি কি করতেছে না করতেছে। ইস্যু আছে, আমিও মানি, বাট এটা কিন্তু ইফেক্ট ফেলতেছে তাদের কাছে। এটা একটা কারণ হতে পারে। এখন আমি যদি চতুর্থ পয়েন্ট আসি, চতুর্থ পয়েন্ট হচ্ছে লিডারশিপ। আপনি একটা জিনিস ফলো করবেন, লক্ষ্য করবেন যে প্রত্যেকটা বড় বড় রাজ্যের অথবা যে কোনো প্রত্যেকটা রাজ্যেরই এটা কিন্তু মুখ্য মুখ থাকে, এটা কিন্তু নাম থাকে। যেমন আপনি দেখেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, আসামের হেমন্ত বিশ্বশর্মা, তামিলনাড়ুর স্ট্যালিন। এইভাবে কিন্তু বাংলারও একটা মুখ্য নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আপনি মানুন কিংবা না মানুন। এখন এইদিকে মমতা ব্যানার্জির অপর সাইডে যদি আপনি বিজেপিকে তুলনা করেন, তাহলে একটা জিনিস আপনি ফলো করেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানে পশ্চিম বাংলায়
বিজেপির রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষ, এরপরে সুকান্ত এবং এখন বর্তমান শুভেন্দু অধিকারী, বিজেপির লিডারদের লিডারশিপে তাদের নাম চেঞ্জ হইলেও, ব্যক্তি চেঞ্জ হইলেও অ্যাকসেপ্টেন্স কি মানুষের তাদের সাথে বাড়ছে? উত্তরটা হচ্ছে না। আপনি একটা জিনিস দেখবেন, নির্বাচনে, পশ্চিমবাংলার নির্বাচনে এখনো বলা হয় মমতা ব্যানার্জি ভিএস মোদি। এটা কিন্তু বলা হয় না যে মমতা ব্যানার্জি ভিএস বা ভার্সেস শুভেন্দু অধিকারী। মানে মানুষের এখনো সেই অ্যাকসেপ্টেন্সটা পৌঁছায় নাই। শুভেন্দু অধিকারী বলেন, আপনি যেই বলেন না কেন, মানে বিজেপির যেই বড় নেতা বলেন না কেন, তাদের মধ্যে কিন্তু সেই অ্যাকসেপ্টেন্সটা এখনো পৌঁছায় নাই। আপনি এটা দেখবেন স্বতঃস্ফূর্তভাবে মোদির একটা লোকসভায় বা সভায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ যায়, যেইভাবে যায়। মমতা ব্যানার্জির একটা সভায় মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যায়, শুভেন্দু অধিকারীর একটা সেরকম সভায় কিন্তু অতগুলো মানুষ যাবে না। এটা কিন্তু বাস্তব। সো লিডারশিপও কিন্তু ফ্যাক্ট করে, যেটা আমি মনে করি পশ্চিমবাংলায় বিজেপির একটু লো, একটু মানে ভালোই লো। এটা একটা দিক। এখন আপনি এখানে বলবেন এই লিডারশিপে বা এতে কি যায় আসে? বিজেপির কাউকে না কাউকে ভোট দিলেই তো সেটা মোদিকে ভোট দেওয়া হয়। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, মানলাম। কিন্তু একটা জিনিস আপনি জানেন এবং অবগত যে কেন্দ্রেও কিন্তু অনেক ইস্যু আছে, কিন্তু শক্তিশালী অপোনেন্ট না থাকার কারণে বিজেপি কিন্তু কেন্দ্রে প্রতিবারে জিতে যাচ্ছে। তেমনি সেম পশ্চিমবাংলায়ও টিএমসিতে অনেক ইস্যু থাকলেও সেরকম শক্তিশালী অপোনেন্ট না থাকায় কিন্তু টিএমসি বারবার জিতে যাচ্ছে। আপনি এটা মানুন কিংবা না মানুন, এটাই কিন্তু বাস্তব। নেক্সট যদি আমি 5 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে মহিলা। এখন আপনি বলবেন মহিলাদের এখানে টানার কি দরকার, অথবা মহিলারা এখানে কেমনে আসে? আপনি একটা জিনিস ফলো করেন, টিএমসি যতগুলো ভাতা আছে সবগুলো কিন্তু মহিলাদেরকে টার্গেট করে। ফর এক্সাম্পল কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, সবগুলো কিন্তু মহিলাদের। এইভাবে কিন্তু মমতা ব্যানার্জি মহিলাদেরকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করছে, নিজের প্রতি তাদের ভোটগুলো নিয়ে নিচ্ছে। এবং একটা জিনিস আপনি ফলো করবেন, টলিউডের প্রায় বড় বড় অভিনেত্রী ম্যাক্সিমাম গুলোই সবগুলোই প্রায় টিএমসি করে। এবং রিসেন্টলি কিন্তু কয়েন মল্লিকও টিএমসি হয়ে দাঁড়াচ্ছে। তো মহিলাদের ভোটটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং ভাতার মাধ্যমে মহিলাদের ভোটটা কিন্তু অনেকাংশেই টানে নিছে মমতা ব্যানার্জি। নেক্সট 6 নম্বর পয়েন্ট যদি ধরি, সেটা হচ্ছে মুসলিম ভোট। এটা আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলায় মুসলিম গোষ্ঠী সবাই, তারা কিন্তু উন্নয়ন, হ্যান ত্যান এসবের কিছু কথা ভাবে না। তারা জাতিভেদে এবং তাদের ধর্মের দিকটা ভাবেই। যারা সেকুলার, যেমন নিজেকে সেকুলার বলে হচ্ছে টিএমসি, যার কারণে এই একটা হিউজ পরিমাণের ভোট কিন্তু টিএমসি নিয়ে নেয়। এবং তাদেরকে যেই যাই বুঝান না কেন, তারা টিএমসিকেই ভোট দিবে। সো এটা কিন্তু একটা বড় দিক টিএমসির, তাদের ভোটগুলো নিজের কাছে টানে নেওয়ার, এবং নিচ্ছেও প্রতিবাদ। সো এইদিকে বিজেপি কিন্তু অনেকাংশেই ডাউন। এটা একটা বড় দিক। এরপর 7 নম্বর যদি পয়েন্টটা বলি, এটাও মনে হয় অনেকজনে আমার সাথে এগ্রি করবেন না, কিন্তু এটা বাস্তব, এটা সত্যি। বিজেপির বড় বড় যারা নেতা ওটা ভারতবর্ষে, তাদের মধ্যে কিন্তু বাঙালিয়ানা নেই। তারা যখন পশ্চিম বাংলাতে আসে, তারা কিন্তু হিন্দিতেই কথা বলে, যার ফলে অনেক বাঙালি আছে যারা হিন্দি খুব ভালোভাবে বোঝে না, তাদের সাথে কিন্তু তাদের ভালো করে কমিউনিকেশনটা হইল না। এটা কিন্তু একটা বড় মাপের দিকে, আপনি মানুন কিংবা না। অন্যদিকে মমতা ব্যানার্জি, তিনি বাঙালি। এটা একটা কি বলবো, গুড সাইড টিএমসির জন্য, এবং বিজেপির জন্য একটা ব্যাড সাইড। লাস্ট, সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি নিয়ে অনেক ট্রোল হয়। আই নো দ্যাট। অনেক মানুষ তাকে দেখতে পারে না, আই নো দ্যাট। কিন্তু আপনি মানুষ কিংবা না মানুন, মমতা ব্যানার্জি ইজ আ গ্রেট পলিটিশিয়ান। দেখুন, 34 বছরের বাম শাসনকে হারিয়ে ক্ষমতায় আসা এবং এতদিন পর্যন্ত টিকে থাকা, এটা কিন্তু যে সে কাজ না। এবং আপনি লক্ষ্য করেন কোথায় কি বলতে হবে, তার কথাগুলো কিন্তু ট্রোল হোক, কিন্তু সেটাও একটা দিক। ট্রোল হয়, সে চায় ওটাও একটা পলিটিক্যাল ফ্যাক্টর। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু একবারও ভিডিওতে সেভাবে বলি নাই যে বিজেপি কখনোই 2026 আসতে পারবে না, জিততে পারবে না, এমন কিছু। ভোটের খেলা কখন কি হয়ে যায় কোনো রকম ভাবেই বলা যায় না। সো হতেও পারে তারা জিততেও পারে, তাদের এই ফল্ট লাইনগুলো তারা মুছেও ফেলতে পারে, কিন্তু তারা যে একবারে আসতেই পারবে না, এটা ভুল। এটা আমি বলিও নাই, বলবো না। সো আজকের মতো ভিডিও এই ছিল। এতক্ষণ পর্যন্ত যে পয়েন্টগুলো বললাম, আশা করতেছি আপনারা অধিকাংশ মানুষই আমার সাথে এগ্রি করবেন। আর যারা একান্ত এগ্রি করতে পারতেছেন না, আমার সাথে একমত হতে পারতেছেন না, তাদের কাছে আমি দুঃখিত। আপনাদেরকে রাগানোর জন্য আমি দুঃখিত। আপনারা আমাকে মাফ করবেন। এবং ভিডিও শেষে আবার বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা ক্লিক আমাকে সামনের পথে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তো আজকের মতো ভিডিও এই ছিল। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন সবাই।